আচ্ছা, ফাইন্যান্সিয়াল ফ্রিডমের এমন কিছু নিয়ম আছে যেগুলো বেশিরভাগ মানুষই শেখে কিন্তু অনেক দেরিতে। চলুন আজ দুই বন্ধুর একটা গল্পের মাধ্যমে সেই নিয়মগুলো একটু জেনে নেওয়া যাক, কিভাবে একদম একই জায়গা থেকে শুরু করেও মাত্র ৮ বছরের মধ্যে একজন হয়ে গেল পুরোপুরি দেউলিয়া আর অন্যজন রিটায়ার করে ফেলল। এই গল্পটা কিন্তু আমাদের টাকা পয়সা নিয়ে চিন্তাভাবনাটা অনেকটাই বদলে দিতে পারে। তাহলে চলুন গল্পের চরিত্রদের সাথে পরিচিত হওয়া যাক। একদিকে রকি আর অন্যদিকে সানি। দুজনেই কলেজ বন্ধু, বয়স ২১। দুজনেই শহরের সেরা কলেজ থেকে পাশ করে একই কোম্পানিতে একই মাইনের চাকরি শুরু করে। মানে ওদের ক্যারিয়ারের শুরুটা ছিল একদম আইডেন্টিক্যাল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ঠিক ৮ বছর পর তাদের মধ্যে একজন পুরোপুরি নিঃস্ব হয়ে যায় আর অন্যজন চাকরি থেকে অবসর নিয়ে নেয়। এটা কিভাবে সম্ভব? একই শুরু অথচ এমন আকাশ-পাতাল তফাৎ। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আসলে ওদের দুজনের পথটা আলাদা হতে শুরু করেছিল একদম প্রথম দিন থেকেই। এর পেছনে মূল কারণটা ছিল ওদের চিন্তাভাবনা আর ক্যারিয়ারের শুরুতে নেওয়া কিছু ছোট ছোট সিদ্ধান্ত। তো সানির স্বপ্নটা ছিল বেশ বড়, নিজের বাড়ি হবে, গাড়ি হবে। তাই চাকরি পাওয়ার সাথে সাথেই সে ২০ বছরের লোনে একটা বড় ফ্ল্যাট আর একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিনে ফেলল। অন্যদিকে রকি কিন্তু এই ঋণের ফাঁদে একদমই পা দিতে চায়নি। সে কি করল? শহরের একটু বাইরে কম ভাড়ায় একটা ছোট ফ্ল্যাট নিল আর যাতায়াতের জন্য অফিসের বাসটাই ব্যবহার করত। মানে একদিকে সানি যখন ক্রেডিট কার্ডে পার্টি আর শপিং করে টাকা উড়িয়ে দিচ্ছে, রকি তখন একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে থেকে জীবনটাকে গুছিয়ে নিচ্ছে। পার্থক্যটা কিন্তু প্রথম দিন থেকে স্পষ্ট। আর ঠিক এখানেই আমরা আর্থিক স্বাধীনতার প্রথম নিয়মটা দেখতে পাই, আর সেটা হলো ঋণের ফাঁদ। বাইরে থেকে দেখলে মনে হতো সানির জীবনটা দারুণ সফল, কিন্তু আসলে সে ধীরে ধীরে একটা অদৃশ্য জালে জড়িয়ে পড়ছিল। এই টেবিলটা দেখলেই সানির আসল অবস্থাটা একদম পরিষ্কার হয়ে যায়। ভাবুন তো একবার, ওর মাইনের ৬০% 60% চলে যেত শুধু বাড়ি আর গাড়ির লোন শোধ করতে। তার মানে মাসের শেষে কোনো ইমার্জেন্সি বা সেভিংসের জন্য ওর হাতে প্রায় কিছুই থাকতো না। মানে আয় যা ছিল তার চেয়ে অনেক বেশি দেখানোর একটা চেষ্টা, আর তার ফলটাই এটা। আসলে কি বলুন তো, এই ঋণ বা লোন নেওয়ার জন্য আমাদের চারপাশ থেকে উৎসাহ দেওয়া হয়। এর পেছনে একটা বড় সিস্টেম কাজ করে। সরকার, বিভিন্ন কোম্পানি, ব্যাংক সবারই লাভ হয় যখন সাধারণ মানুষ বেশি বেশি লোন নেয়। কিন্তু এই খেলার শেষে হেরে যায় কে? সেই ব্যক্তিটা যে নিজের আর্থিক স্বাধীনতা হারিয়ে ফেলে। সে তখন শুধু তার বসের গোলাম থাকে না, ব্যাংকেরও গোলাম হয়ে যায়। আচ্ছা, এবার রকি স্ট্র্যাটেজির দিকে একটু নজর দেয়া যাক। এটাই আমাদের দ্বিতীয় নিয়মের দিকে নিয়ে আসে, সঞ্চয়ের ব্যবধান। রকি একটা সহজ জিনিস খুব ভালো করে বুঝেছিল, যে কত টাকা আয় হচ্ছে তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো কত টাকা বাঁচানো হচ্ছে। রকি এই কথাটায় মনে প্রাণে বিশ্বাস করত। সে জানত যে মানুষকে দেখানোর জন্য সম্পদ খরচ করাটা আসলে গরিব হওয়ার সবচেয়ে সোজা রাস্তা। তাই সে লোক দেখানো জীবনযাপনের বদলে একটা সাধারণ জীবন বেছে নিয়েছিল। তার মানে সেভিংস মানে শুধু টাকা জমানো নয়, এটা আসলে নিজের ইগো বা অহংকারকে কন্ট্রোল করার একটা উপায়। যখন কেউ তার আয় আর অহংকারের মধ্যে একটা গ্যাপ তৈরি করতে পারে, ঠিক তখনই আসল সেভিংস শুরু হয়। রকি খুব সহজ কিন্তু ভীষণ পাওয়ারফুল একটা বাজেট রুল ফলো করত, 50-40-10 রুল। সে তার আয়ের 50% সরাসরি ইনভেস্ট করে দিত, 40% দিয়ে নিজের থাকা খাওয়ার খরচ চালাতো, আর বাকি 10% রাখত নিজের শখ বা বিনোদনের জন্য। শুধু এই একটা নিয়মই তাকে 10 বছরেরও কম সময়ে ফিনান্সিয়াল ফ্রিডমের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। গল্পটা এবার একটা খুব গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছায়। যখন একটা অপ্রত্যাশিত সংকট নেমে আসে, তখন ওদের দুজনের নেওয়া পথের ফলাফলটা একদম স্পষ্ট হয়ে যায়। দেখতে দেখতে ৮ বছর কেটে গেল। সানি তার লোন আর লাইফস্টাইল নিয়ে ব্যস্ত, আর অন্যদিকে রকি এই ৮ বছরে চুপচাপ নিজের জমানো টাকা ইনভেস্ট করেছে, আর সেই টাকা দিয়ে একটা ছোট অনলাইন ব্যবসাও দাঁড় করিয়েছে। ঠিক তখনই দেশে একটা বড় অর্থনৈতিক মন্দা দেখা দেয়, আর ওদের কোম্পানি এক ঝটকে ৫০০ জন কর্মীকে ছাঁটাই করে দেয়। আর সেই লিস্টে রকি আর সানি দুজনেরই নাম ছিল। আর এটাই আমাদের তৃতীয় নিয়মের দিকে নিয়ে আসে, জব সিকিউরিটি বনাম ফিনান্সিয়াল সিকিউরিটি। চাকরির নিরাপত্তা আসলে একটা ভ্রম, যেটা যে কোনো সময় ভেঙে যেতে পারে।
কিন্তু আর্থিক নিরাপত্তা হলো নিজের হাতে তৈরি করা একটা কিল্লা, যা যে কোনো বিপদে সুরক্ষা দেয়। চাকরি যাওয়ার পর ওদের অবস্থাটা একবার দেখুন। সানির আয়ের রাস্তা বন্ধ, কিন্তু মাথার ওপর বাড়ি আর গাড়ির লোনের বিশাল বোঝা। কোনো এমার্জেন্সি ফান্ডও নেই। অন্যদিকে রকির চাকরি নেই, কিন্তু তার অনলাইন ব্যবসাটা আছে। তাছাড়াও তার ইনভেস্টমেন্ট থেকে ডিভিডেন্ড আসছে। সে পুরোপুরি ঋণমুক্ত আর আর্থিকভাবে সুরক্ষিত। চলুন এবার শেষ পর্যায়ে যাওয়া যাক। ফিন্যান্সিয়াল ফ্রিডম মানে কিন্তু শুধু কয়েকটা নিয়ম মেনে চলা নয়, এটা আসলে একটা মাইন্ডসেট, এমন একটা পথ যেটা বেশিরভাগ মানুষ দেখতেই পায় না বা দেখতে পেলেও বেছে নিতে চায় না। চতুর্থ নিয়মটা হলো কম্পাউন্ডিংয়ের শক্তিকে বোঝা। আর্থিকভাবে যারা স্মার্ট তারা বিনিয়োগ শুরু করে যত তাড়াতাড়ি সম্ভব আর লোন নিতে দেরি করে। অন্যদিকে বাকিরা ঠিক এর উল্টোটা করে। তারা বিনিয়োগের কথা ভাবতেই থাকে কিন্তু লোন নেয় এক মুহূর্তেই। আর এই ছোট্ট একটা পার্থক্যই লম্বা সময়ে এক বিশাল ব্যবধান তৈরি করে দেয়। আর আমাদের পঞ্চম এবং শেষ নিয়মটি হল আর্থিক স্বাধীনতা একটা অদৃশ্য লক্ষ্য। একটা দামি গাড়ি, একটা বড় বাড়ি, এগুলো সবার চোখে পড়ে, তাই মানুষ এগুলোকেই অনুকরণ করতে চায়। কিন্তু রকির মতো চুপচাপ টাকা জমানো আর সেটাকে ঠিক জায়গায় বিনিয়োগ করার রাস্তাটা, সেটা তো কারো চোখে পড়ে না। তাই এই পথে চলার মতো লোকও খুব কম। সত্যি বলতে আমাদের চারপাশের পুরো সিস্টেমটাই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ৯৯% মানুষ একজন ভালো কর্মচারী হিসেবেই জীবনটা কাটিয়ে দেয়, কিন্তু মাত্র ১% মানুষ এই সিস্টেমের বাইরে গিয়ে নিজের রাস্তাটা নিজে তৈরি করে। এখন প্রশ্ন একটাই, কোন পথটা বেছে নেওয়া হবে?